যে যত চেষ্টাই করুক -2 একটি পুরানো এবং অকার্যকর ফর্মুলা। লন্ডনে খালেদা জিয়াকে দেখতে গিয়ে মন্তব্য মির্জা আব্বাস। যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। ম্যাডাম আসছে 7 তারিখে ট্রিটমেন্ট হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, হয়তো জানতে পারবো আগামীকাল। জাতীয় নির্বাচনে 40% কম ভোট পড়লে সে আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করবে সংস্কার কমিশন। দেয়া হবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব। এইরকম বহু রকম দলীয় নির্দলীয় অনেক রকম প্রস্তাব আছে, এগুলো আমরা সবগুলো পর্যালোচনা করছি, যাতে যারাই নির্বাচিত হয় তাদের জন্য দায়িত্ব থাকবে ওটা পরবর্তীতে নির্বাচনের পরে যারা এই ক্ষমতায় আসে তাদের দায়িত্ব হবে সেটা বাস্তবায়ন করা। ট্রেনের ইঞ্জিন এবং কোচ সংকটে জাতীয় পণ্য পরিবহন ব্যাহত। ইআরডিতে ঝুলে আছে ক্রয় প্রস্তাব, অসহায় রেল কর্তৃপক্ষ। ইঞ্জিনের হয়ে আমরা যেটা একদিনে মনে করেন চলে যাওয়ার কথা, যেমন খুলনা থেকে পার্বতীপুর অথবা চিটাং থেকে 2 দিনে চলে যায় রংপুর, সেখানে আমাদেরকে 3 দিন 4 দিন লাগে গেছে। আমন্ত্রণ যমুনা নিউজে দর্শক, আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। যে যত চেষ্টাই করুক -2 একটি পুরানো এবং অকার্যকর ফর্মুলা। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা চলছে, আরও 2-1 দিন চলবে এই প্রক্রিয়া। এখন মানসিকভাবে বেশ সুস্থ রয়েছেন তিনি। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটেনে আসার পর আলোচিত লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অধ্যাপক ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুক্রবারে হয়েছে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন আরও কয়েকদিন চলবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা। এরপরই জানা যাবে তার শারীরিক অবস্থার সার্বিক চিত্র। তবে বর্তমানে মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন তিনি। পরিবারের সদস্যদের কাছে পেয়ে বেশ উজ্জীবিত খালেদা জিয়া। আল্লাহর রহমতে সুস্থ আছেন। উনার পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আজকেও হয়েছে। উনার সন্তান আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে, ওনার নাতনিদেরকে পেয়ে, এবং স্পেশালি ডাক্তার জুবাইদা রহমান, উনি সারাক্ষণ ওনার সাথে আছেন, ওনারা সবাই। এদিকে দলের চেয়ারপারসনকে দেখতে শুক্রবার লন্ডন ক্লিনিকে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত -2 পুরনো ও অকার্যকর ফর্মুলা। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর। এই ফর্মুলা অকার্যকর, যে যত চেষ্টাই করুক অকার্যকর ফর্মুলা। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জাতীয় সংসদ নির্বাচনে 40% কম ভোট পড়লে ওই আসনের নির্বাচন বাতিল বা পুনরায় নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনেরও প্রস্তাব করা হবে। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনপ্রতিনিধিদের ভোটে। লাভলি পৃথির রিপোর্টে বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 3টি সংসদ নির্বাচন ভোটার উপস্থিতি ও ভোটের হার ছিল প্রশ্নবিদ্ধ। 2014 সালের নির্বাচনে 153টি আসনে ভোট হয়নি। বাকি 147টি আসনে ভোটার হার দেখানো হয়েছিল 40%। রাতের ভোট হিসেবে বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 80%, আর দ্বাদশ সংসদ নির্বাচনে 41.8%। কাগজে কলমে ভোটের এই হার দেখানো হলেও বেশিরভাগ ভোটারই ভোট দিতে পারেনি। তাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি ওঠে। সে অনুযায়ী নির্বাচন সংস্কার কমিশন ইসিকে শক্তিশালী করা সহ ভোট বাতিলের ক্ষমতা, নির্বাচনে আদালতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ, আরপিওতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনায় থাকছে ভোটের হারের নির্দিষ্ট করার বিষয়টিও।
না ভোট যদি বিজয়ী হয় তাহলে সেখানে আবার বাই ইলেকশন দেওয়া, তো পুরো ভোট ওই আসনে বাতিল হয়ে গিয়ে বাই ইলেকশন দাও, একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট আসতে হবে, তা না হলে ভোট বর্জন করছে কেন মানুষ সেখানে, সেটাও একটা ব্যাপার আছে। তো সেরকম আমরা একটা পার্সেন্টেজ চিন্তা করছি, কয়েকটা পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে। শুধুমাত্র যে আসনে নির্দিষ্ট পরিমাণ ভোটের কম ভোট পড়বে সেখানে ভোটটি বাতিল করে পুনর্নির্বাচন দেওয়ার কথা ভাবা হচ্ছে, বা এরকম একটা প্রস্তাবনা থাকতে পারে। পার্সেন্টেজ আনুমানিক কেমন হবে? 40 বা 50%। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সংস্কারের প্রস্তাবও করবে কমিশন। সদস্যরা বলছেন, রাষ্ট্রপতি পদ নিরপেক্ষ হলেও দলীয় ব্যক্তিকে নির্বাচিত করায় স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিয়ন্ত্রণে নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুপারিশ করবে সংস্কার কমিশন। প্রার্থী মনোনয়ন নির্দলীয় হতে হবে, তারপরে হচ্ছে গিয়ে পদ্ধতি। সুতরাং সব দিক থেকেই, এবং এটার মূল কারণ হচ্ছে গিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সটা বাড়ানো। তো মোটামুটি 60-65 হাজারের একটা ইলেকটোরেট কলেজ সর্ট অফ, যে সব লোকালি ইলেক্টেড অফিসিয়ালস ইনক্লুডিং উপর এবং আপার হাউস এবং লোয়ার হাউসের 2/3, এটা একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা আমরা চিন্তা করছি। এইরকম বহু রকম দলীয় নির্দলীয় অনেক রকম প্রস্তাব আছে, এগুলো আমরা সবগুলো পর্যালোচনা করছি, যাতে যারাই নির্বাচিত হয় তাদের জন্য দায়িত্ব থাকবে, ওটা পরবর্তীতে নির্বাচনের পরে যারা এই ক্ষমতায় আসে তাদের দায়িত্ব হবে সেটা বাস্তবায়ন করা। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচিত সরকার যেন পিছুটা না দেয়, এজন্য জাতীয় সনদ করার কথা জানালেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। নতুন সংসদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ এবং আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার AAM নাসিরউদ্দিন। সেখানে বক্তব্য রাখছেন তিনি। মুহূর্তে সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কবে হবে না হবে এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আর আপনি যে আর একটা বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে রাজনৈতিক দল যেগুলো আছে তারা বারবার নির্বাচনের কথা বলছে, সেক্ষেত্রে গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে 14 ডিসেম্বরে নির্বাচন দেওয়া হতে পারে। থাকে সেক্ষেত্রে আপনার কমিশন আসলে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, বা এই মুহূর্তে যদি ঘোষণা আসে সেটা আপনারা করা পসিবল কিনা? দেখুন, আমি আগে একাধিকবার বলেছি, 16 ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। হালনাগাদ এবং আগামী নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার AAM নাসিরউদ্দিন। আমরা শুনছিলাম তার বক্তব্য। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ইঞ্জিন ও কোচ সংকটে ধুঁকছে রেলওয়ে। এতে শুধু চাহিদা অনুযায়ী যাত্রীবাহী ট্রেনই নয়, যথাসময়ে পণ্য পরিবহনও করা যাচ্ছে না। পুরনো ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেন যাতায়াতের সময়। কিছু ট্রেনের চলাচলও বাতিল করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে। আর এই সংকট কাটাতে ইঞ্জিন ও কোচ কেনার প্রস্তাব তৈরি করা হলেও ঝুলে আছে দীর্ঘদিন। রেল সচিব জানিয়েছেন, কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 136টি ইঞ্জিন এবং 760টি কোচ কেনার প্রস্তাব দেয়া আছে ERD-তে। এর মধ্যে কিছু কোচ জুনের মধ্যে আসতে পারে বলে আশাবাদী রেলের ডিজি আলমী স্বপনের রিপোর্ট। পর্যটনের ভরা মৌসুম, কিন্তু চাহিদা থাকলেও দেশের পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারমুখী ট্রেনের সংখ্যা কম। এই রুটে ঢাকা থেকে ছাড়ে মাত্র 2টি ট্রেন। এতে প্রতিদিন যেতে পারেন 1568 জন যাত্রী, কিন্তু চাহিদা এর কয়েক গুণ বেশি। বাস জার্নিটা অ্যাভয়েড করতে চাই সব সময়, কারণ ট্রেনে অনেক রিল্যাক্সে আসা যায়। আমরা চাই যে আরো উন্নত মানের ট্রেন যোগাযোগ হোক, মানুষ আসা যাওয়া আরো বেশি, পর্যটক বাড়বে। নিরাপদ ও আরামদায়ক হয় ট্রেনে চলাচলের ব্যাপক চাহিদা রয়েছে সারা দেশে।
আছে। প্রতিদিন 1,67,000 যাত্রী পরিবহন করতে সক্ষম রেলওয়ে। এজন্য 339টির মতো যাত্রীবাহী ট্রেন কাগজে কলমে আছে রেলের, কিন্তু ইঞ্জিন ও কোচ সংকটের কারণে সবগুলো চলছে না। এক্ষেত্রে অনেকটা অসহায় রেল কর্তৃপক্ষ। লোকোমোটিভের শর্টেজের জন্য আমরা অনেকখানি দিতে পারছি না, তো ওই ঘুরে ফিরে কিন্তু সেই লোকোমোটিভের শর্টেজ এবং ক্যারেজের শর্টেজেই আমরা ওই একই ঘেরাটোপে ঘুরপাক খাচ্ছি আসলে বেসিক্যালি। হ্যাঁ, ইঞ্জিনের সংকটের জন্য তো প্রায় আমাদের ইঞ্জিন ফেল হচ্ছে। আমাদের ইঞ্জিন টেন হইতেছে। ট্রেনের যে সময়ে যাওয়ার কথা সেই সময় যেটা অনুযায়ী আমরা ট্রেন চলাচল করছে না। কিছু কিছু লোকাল ট্রেন ক্যান্সেল করতে হইতেছে। গুডস ট্রেন ইঞ্জিনের ওয়ে আমরা যেটা একদিনে মনে করেন চলে যাওয়ার কথা, যেমন খুলনা থেকে পার্বতীপুর অথবা চিটাগাং থেকে 2 দিনে চলে যায় রংপুর, সেখানে আমাদেরকে 3 দিন 4 দিন লাগে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ইঞ্জিন ও প্যাসেঞ্জার কোচ কেনায় রেলের প্রস্তাব ঝুলে আছে। এর মধ্যে রয়েছে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড ইডিসিএফ এর আর্থিক সহায়তায় 90টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন ও 46টি ব্রডগেজ ইঞ্জিন কেনার প্রস্তাব। ইআরডির মাধ্যমে দেশটি থেকে 260টি ব্রডগেজ ও 300টি মিটার গেজ প্যাসেঞ্জার কোচ কেনার প্রস্তাবও দেয়া আছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 200টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ সংগ্রহের প্রকল্প অনুমোদন হলেও এর কোনো অগ্রগতি নেই। এগুচ্ছে না ভারতের ঋণ সহায়তায় 290টি বগি ফ্ল্যাট কন্টেইনার ট্রাক ওয়াগন ও 20টি বগি ব্রেক ভ্যান সংগ্রহের কাজও। কোরিয়া থেকে আমাদের কিছু কোচ আমরা ওখান থেকে আনছি, আরও 35টা কোচ অতিরিক্ত অর্ডার দেওয়া হয়েছিল, সেটাও চলে আসবে। আর ইন্ডিয়া থেকে কিছু কোচ যেটা আসার কথা আগামী 6 মাসের মধ্যে একটা ঘাটতিটা অনেকটা পূরণ হইতে শুরু করবে, কিন্তু ইঞ্জিনের সমস্যাটা কিন্তু আমাদের থেকে যাবে। কোরিয়ার একটা প্রজেক্ট আছে, এটা এখনো তাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি। যোগাযোগ চলছে আমাদের ইআরডির মাধ্যমে, যেহেতু এই লোন এগ্রিমেন্টগুলো হয়, কাজে এটা তো একটু সময় লাগে। আসলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাচ্ছি বাইরের দেশ থেকে প্রকিউর করা প্লাস এখানে বানানো সব কিছুতেই আমরা মনোনিবেশ করেছি। চট্টগ্রাম 2000 যে এই প্রকল্পটি আছে, এখানে 30টা মিটার গেজ লোকোমোটিভ আসবে খুব তাড়াতাড়ি। রেল কর্তৃপক্ষ বলছে, প্রস্তাব অনুযায়ী ইঞ্জিন ও কোচ সংগ্রহ করা গেলে সংকট কাটবে। এতে চাহিদা অনুযায়ী বাড়ানো যাবে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের সংখ্যা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে যুবথুবু জনজীবন। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি, বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে উষ্ণতা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করেন তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক এবং শিশু। আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.2 ডিগ্রি সেলসিয়াস। জলদস্যু আতঙ্কে চট্টগ্রামের জেলেরা সাগরে মাছ ধরতে গেলে ভর করে অজানা শঙ্কা। সশস্ত্র জলদস্যুদের উৎপাত বৃদ্ধি এবং সম্প্রতি ছোট বড় একাধিক ফিশিং বোট আক্রান্ত হওয়ার পর আতঙ্ক বেড়েছে আরও। সাগরে অভিযান এবং নিরাপত্তা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। প্রায় 1.5 যুগের কর্মজীবনে বেশ কয়েকবার জলদস্যুদের কবলে পড়েন এই মৎস্যজীবী। গেল 2 সপ্তাহ আগেও সহকর্মী মাঝিকে গুলি করে জলদস্যুরা। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও ভয় কাটেনি কারো। গুলি করে যেমন আমরা সিলিন্ডার হয়ে গেলে ধরিয়া মাঝি নিয়ে যায় 10 লাখ 12 লাখ 8 লাখ এরকম টাকা জিম্মি করে। টাকা মাছ তার জন্য সব লিয়ে যায়, আমার যদি না দেই আমার ঘরে নিয়ে ফিটায়। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী এই জেলেও। গেল বছর কুতুবদিয়ায় তাদের ফিশিং বোটে সশস্ত্র হামলা চালিয়ে মাছ ও টাকা পয়সা লুট করে জলদস্যুরা। মানুষের তসারিং করে বেমিলে, মানে সীমা ছাড়া যে শীত বাটা মানে ছড়িয়ে দেবো বা মরিয়া দেবো, তাদের কোনো এরকম কোনো কিছু নেই। একলা ফাইলে আমাদেরকে আঘাত করতেছে, মানে জলদস্যু জাফিয়া পড়তেছে, আবার যদি না থামাই তাই গুলি করিয়ে দেয়। কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযানে মাঝখানে জলদস্যুদের উৎপাত কিছুটা কমলেও গেল 3 মাস ধরে তারা আবার বেপরোয়া। একদিকে সশস্ত্র জলদস্যু, অন্যদিকে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় ভারতের জেলেরা। ফলে উভয় সংকটে জেলেরা। ডাকাইতের ডরে আর ভারতের বোট 200-300 আইয়ে এগুলোকে তার আমরা পারি না। ডাকাইতের অবস্থা খুব খারাপ। আমরা সাগরে গেলে বহু চিন্তা ভাবনা থাকি। আটকে রাখিয়া টাকা দাবি করে টাকাটুকু দেওয়ার পরে তুই আমাদেরকে ছাড়ে। এই ভয়ে আমরা ফিশিং ঠিক মতন সুবিধা করে করতে পারি না।
গত ৯ ডিসেম্বর চট্টগ্রামের দুটি ফিশিং বোট এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫ সহ ৭৮ জন নাবিক ও জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ১ মাস পর ছাড়া পান তারা। এ ঘটনার পর জেলেদের আতঙ্ক আর অনিশ্চয়তা বেড়েছে আরও। সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় সময় জলদস্যুদের কবলে পড়েন এসব জেলেরা। মুক্তিপণ দিতে পারলে প্রাণ নিয়ে ফেরা যায়, অন্যথায় মৃত্যু অনিবার্য। এমন অবস্থায় সাগরের নিরাপত্তা জোরদার করার দাবি জেলেদের। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনও নিয়ন্ত্রণহীনভাবে জ্বলছে আগুন। পানির অভাবে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনের। ৬টি স্থানে জ্বলছে ভয়াবহ আগুন। পুরো লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। প্যালেসিড এবং এটেনে শুক্রবার সামান্য কমেছে বাতাসের তীব্রতা, তাই কিছুটা সামনে এগোনোর সুযোগ পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও কয়েকটি এলাকার বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। আর লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে ৩ দিনে ধ্বংস হয়েছে ১০,০০০-এর বেশি বাড়িঘর স্থাপনা। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় ২ লাখ মানুষকে। লুটপাট ঠেকাতে নেওয়া হয়েছে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ১ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের গণমাধ্যম। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে রাজধানীর সানার কাছাকাছি হেজিয়াতে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। বোমা বর্ষণ করেছে। হোদেইদা বন্দরে হামলার টার্গেট হয়েছে লোহিত সাগরের উপকূলীয় রাস ইসা এবং হার্স সুফেয়া। ইসরায়েলে হুতিদের ড্রোন এবং মিসাইল হামলার জবাবে এই অভিযান বলে জানিয়েছে আইডিএফ। হুতিদের কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই দিনে সানার সিরিজ হামলায় চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের সহায়তা বিনিময়ে পুরস্কারের অর্থ বাড়ালো যুক্তরাষ্ট্র। শুক্রবার $25 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এমন সময় ওয়াশিংটন এই ঘোষণা দিল যখন প্রেসিডেন্ট হিসেবে ৩য় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন নিকোলাস মাদুরো। শুক্রবার জমকালো আয়োজনে হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান। ভেনেজুয়েলায় গত জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ পশ্চিমাদের, তাই নতুন করে কড়াকড়ি সিদ্ধান্তও নিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল যমুনা নিউজের